মধ্যপ্রাচ্যের আকাশে জুড়ে টানা ১২ দিন ধরে উড়েছে ক্ষেপণাস্ত্র। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল। ছায়াযুদ্ধ থেকে বেরিয়ে এসে দুই আঞ্চলিক পরাশক্তি সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে। ইতিহাসের পাতা লেখা হয় নতুন এক রক্তাক্ত অধ্যায়। কিন্তু এই যুদ্ধে আসলে কে বেশি ক্ষতিগ্রস্ত হলো? প্রাণহানি, সামরিক ধ্বংস, অর্থনীতি আর কূটনীতিতে কতটা পেছনে গেল তা নিয়েই আজকের এই বিশেষ বিশ্লেষণ। প্রথমে আসি সবচেয়ে ভয়াবহ দিক, প্রাণহানি। ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত ২৮ জন নিহত হয়েছেন। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। আহত হয়েছেন প্রায় ৪ শতাধিক। হাইফা, তেল আবিব এবং রিয়ার শেভার মতো শহরগুলোতে বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের পাল্টা হামলায় ইরানে প্রাণ গেছে অন্তত ১৩০ জনের। তাদের মধ্যে ৩০ জনেরও বেশি ছিলেন রেভলিউশনারি গার্ডের সদস্য। আহত হয়েছেন প্রায় ৬০০ জন। ইরানের সামরিক ঘাঁটি ছাড়াও বেসামরিক এলাকায়ও টার্গেট হয়েছে। তাই প্রাণহানি ও মানবিক দিক থেকে ইরান অনেক বেশি ক্ষতিগ্রস্ত। এই যুদ্ধে ইরানের সবচেয়ে বড় ক্ষতি মানব সম্পদ। ইসরায়েলের টার্গেটেড অ্যাসাসিনেশনে ইরান হারিয়েছে তাদের বেশ কিছু জাতীয় বীর। তার মধ্যে কুদস ফোর্সের গুরুত্বপূর্ণ নেতা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রেজা মুসাভি, পারমাণবিক কর্মসূচির স্থপতি মোহসেন ফাখরিজাদে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল হামিদ রেজা সাখরসি অন্যতম। এবার আসি অবকাঠামোগত ক্ষয়ক্ষতির দিকে। ইসরায়েলের হাইফা নৌঘাঁটি ও দক্ষিণের দুটি বিমান ঘাঁটি আংশিকভাবে ধ্বংস হয়েছে। একটি গোপন গোয়েন্দা কার্যালয় যা মোসাদের ছিল বলে ধারণা করা হয় সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে। বহু আবাসিক ভবন ধ্বংস হয়েছে। স্কুল ও হাসপাতাল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে নিরাপত্তার স্বার্থে। ১২ দিনের যুদ্ধে ইসরায়েলের প্রায় ৪৭টি স্থাপনা আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা বিয়ার শেবা, রামাত আবিব ও হাইফা। এছাড়াও একটি হাসপাতাল ও একটি সেনাঘাঁটি ধ্বংস করেছে ইরান। আর ইরানে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে সামরিক ও পারমাণবিক অবকাঠামোতে। তেহরান ও ইস্পাহানের সামরিক স্থাপনায় বোমাবর্ষণ হয়েছে। সিরিয়া ও ইরাকে অবস্থিত ইরান সমর্থিত মিলিশিয়া ঘাঁটি প্রায় ধ্বংসপ্রাপ্ত। এমনকি একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র আংশিক অকার্যকর হয়ে পড়ে, যদিও ইরান সে কথা সরাসরি স্বীকার করেনি। ইরানের ৮০টিরও বেশি সামরিক ও লজিস্টিক স্থাপনায় হামলা করেছে ইসরায়েল। তেহরানের কাছে একটি সামরিক কারখানা সম্পূর্ণ গুড়িয়ে গেছে। একটি রাডার স্টেশন ও পারমাণবিক গবেষণা ল্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ড্রোন ফ্যাক্টরি, গোলাবারুদ গুদাম ও বেসরকারি ভবনেও হামলা হয়েছে। বেশ কিছু সামরিক গবেষণা কেন্দ্র, অস্ত্র মজুদাগার এবং রাডার ঘাঁটিও ধ্বংস হয়েছে। সবচেয়ে চমকপ্রদ দিক হল অর্থনৈতিক ধাক্কা। ইসরায়েলের শেয়ার বাজারে ৮% মতো পতন হয়। বিমানবন্দর, সমুদ্র বন্দর এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল ৫ দিন ধরে। সরকারিভাবে বলা হয়েছে প্রায় ১,০০০ কোটি শেকেলের মতো অর্থনৈতিক ক্ষতি হয়েছে। ইসরায়েলের পর্যটন খাত মুখ থুবড়ে পড়েছে। অন্যদিকে ইরানের অর্থনীতি এমনিতেই নিষেধাজ্ঞার ভারে জর্জরিত। যুদ্ধের ফলে রিয়ালের দর আরও পড়ে যায়। আন্তর্জাতিক বিনিয়োগ প্রায় সম্পূর্ণভাবে স্থগিত হয়ে পড়ে। ইউরোপীয় দেশগুলো নতুন করে নিষেধাজ্ঞার হুমকি দেয়। অর্থনীতির দিক থেকেও ইরান দীর্ঘমেয়াদে আরও গভীর সমস্যায় পড়বে বলে ধারণা করা হচ্ছে। এই যুদ্ধের ফলে তেল রপ্তানির উপর মার্কিন নিষেধাজ্ঞা আরও কঠোর হয়েছে ইরানের উপর। যুদ্ধের ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা দুদেশ থেকেই হাত গুটিয়ে নিচ্ছে। সাইবার হামলা ও ইলেকট্রনিক যুদ্ধ হয়েছে দুদেশের মধ্যে। সেখানেও দুদেশ সমান সমান। দুই পক্ষই সাইবার হামলায় লিপ্ত হয়েছে। ইসরায়েল দাবি করে তারা ইরানের রাডার ব্লাইন্ড করেছে ৩ ঘন্টার জন্য। ইরান পাল্টা দাবি করে তারা ইসরায়েলের বিমান ঘাঁটিতে ডিজিটাল জ্যামিং চালিয়েছে, যার ফলে F-35 জেটের চলাচলে সমস্যা হয়। এবার আসি কূটনৈতিক মাঠে কে কোথায় দাঁড়ালো। ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাবে প্রথমে রাজি হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন কমপ্লিট অ্যান্ড টোটাল চিজ ফায়ার। পশ্চিমা বিশ্বের সমর্থন তখনও ইসরায়েলের পাশেই ছিল। সেই সাথে অভ্যন্তরীণভাবে ইসরায়েলের জাতীয় ঐক্য জোরদার হওয়ার কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। ইসরায়েলের অভ্যন্তরে যুদ্ধবিরতি চাওয়ার আওয়াজ জোরালো হয়েছে। হারেটস, টাইমস অফ ইসরায়েল, এমনকি দ্য গার্ডিয়ানের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে ইসরায়েলের বিরোধী দলগুলো বলছে এবার গাজাতেও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি দরকার। বিক্ষোভ হয়েছে তেল আবিবের রাজপথে। বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ওয়ার ইজ নট দ্য অ্যান্সার, নো মোর ব্লাড। কিন্তু ইরানের অবস্থা ভিন্ন। যুদ্ধ থেমেছে ঠিকই, কিন্তু তারা যুদ্ধবিরতি বিশ্বাস করেনি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হঠকারিতার পূর্ব ইতিহাসই ইরানের এই অবিশ্বাসের কারণ। সে কারণেই ট্রাম্পের ঘোষণার পরও ইরান হামলা চালিয়ে ইসরায়েলের অন্তত ৪ জন নাগরিককে হত্যা করেছে। তবে কূটনৈতিকভাবে ইরানও সফল বলা যায়। জাতিসংঘ প্রধান সহ রাশিয়া, চীনের মতো দেশের সমর্থন পেয়েছে তারা। তবে দেশটির অভ্যন্তরে অস্থিরতা বাড়ছে। যুদ্ধ নিয়ে জনগণের মধ্যেও তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ইরানে জনগণের প্রকাশ্য বিক্ষোভ হয়নি, তবে ক্ষয়ক্ষতি নিয়ে সরকারি মিডিয়া পরস্পর বিরোধী বার্তা দিয়েছে।
সবশেষে যুদ্ধবিরতির বাস্তবতা। যুদ্ধটা শুরু করেছিল ইসরায়েল, ইরান প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইরান আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। রিয়ার শেভায় আঘাতে মারা যায় আরও 4 জন ইসরায়েলি। যদিও তারপর পরিস্থিতি কিছুটা শান্ত হয়, তবু বলা যায় না যে যুদ্ধ পুরোপুরি শেষ, বরং বলা চলে ছায়াযুদ্ধ আবার আগের মতো ফিরে এসেছে। মুখোমুখি সংঘাতের জায়গায় এখন চলছে অপেক্ষা পরবর্তী বিস্ফোরণের। এই 12 দিনের যুদ্ধে ইরান বেশি প্রাণ হারালো। ইসরায়েল সামরিক দিক থেকে কিছুটা এগিয়ে থাকলেও সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি ছিল দুদেশেরই ভয়াবহ। প্রশ্ন একটাই, এই যুদ্ধ কি কিছুই অর্জন করেছে, নাকি হারিয়েছে কেবল মানুষ, মানবতা আর শান্তির আশা? প্রশ্নটা যুদ্ধ জয়ের নয়, বরং প্রশ্নটা কে হারলো বেশি। প্রাণ, সম্পদ, সম্মান সবকিছুই হেরে গেছে। এটা এমন এক লড়াই যেখানে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।